এই ভিডিওতে আশা করি তোমাদের সংকরায়ন সম্পর্কিত যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে। সো আমি প্রথমেই সংকরায়ন জিনিসটা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দেখতে পাচ্ছ জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। অর্থাৎ আমরা জানি যত যৌগই থাকুক না কেন সব যৌগই কিন্তু দুইটা ভাগে ভাগ। একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। সো আমরা দুই ধরনের যৌগের সংকরায়ন ডিফাইন করব। তার জন্য আমি প্রথমেই জিরো লেভেল থেকে শুরু করতেছি, যে আমি ধরে নিচ্ছি তোমরা সংকরায়ন জিনিসটা বোঝো না, ঠিক আছে? তাহলে সংকরায়ন কি? সংকরায়ন বোঝাচ্ছে আমাদের যে উপশক্তি স্তর, যাকে এল দ্বারা ডিফাইন করে, ঠিক আছে? সেই উপশক্তি স্তরগুলোর মধ্যে চারটা আছে, যেগুলো হচ্ছে আমি যদি লিখি এস পি ডি এফ। এই চারটা হচ্ছে উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের বিভিন্ন মিশ্রণ কি বলা হয়? সংকরায়ন। আমি আবারও বলতেছি, এই সকল উপশক্তি স্তরের বিভিন্ন মিশ্রণ কি বলা হয়? সংকরায়ন। আমি যদি এখানে দেখাই, এই যে এসপি আছে, এসপি দুইটা, আবার এসপি 1 2 3 এভাবে ডট ডট অনেকগুলো আছে। তো মূলত এগুলোই হচ্ছে সংকরায়ন। তাহলে শর্টলি যদি বলি, সংকরায়ন বলতে বোঝায় উপশক্তি স্তরের বিভিন্ন মিশ্রণ। এখন আমরা জৈব যৌগের সংকরায়ন সম্পর্কে জানবো, তারপরে আমরা অজৈব যৌগে যাব। তাহলে জৈব যৌগের সংকরায়ন জানার জন্য আমাকে কয়েকটা বিষয় জানতে হবে। আমরা সকলেই এটাকে জানি, এটা হচ্ছে পাই এবং এটা হচ্ছে সিগমা। আমরা সকলে এটা জানি। এবং যখন আমরা জৈব যৌগ পড়েছি তখন আমরা নিশ্চয়ই এই সকল সিম্বলগুলো দেখেছি, বন্ডগুলা। তাহলে এই সকল বন্ডগুলোর ক্ষেত্রে যদি আমি বলি, একটা বন্ড থাকলে তখন আমরা সেটাকে বলছিলাম অ্যালকেন, আর দুইটা থাকলে অ্যালকিন, এবং তিনটা থাকলে বলছিলাম অ্যালকাইন। সো এই তিনটা বন্ডেরই কিন্তু আবার প্রত্যেকটা বন্ডেরই আলাদা আলাদা নাম আছে, আমি যদি বলি অ্যালকেনের ক্ষেত্রে CH3 একটা দিয়ে CH3 দিতাম, তাহলে যে একটা বন্ড ছিল, এই বন্ডটা ছিল কি? খুবই শক্তিশালী। অর্থাৎ আমরা জানতাম যে অ্যালকেনগুলো বেসিক্যালি হয় যেটা হচ্ছে প্যারাফিন, অর্থাৎ সেই অ্যালকেনকে আর কিন্তু ভাঙা যায় না। তখন এই শক্তিশালী হওয়ার মূলত একটাই কারণ ছিল, যে এখানে বন্ধন ছিল একটা, এই বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। আর সিগমা বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী, আর এই জন্য একে ভাঙা যায় না। আর যখন দুইটা ছিল, তখন একটা ছিল সিগমা বন্ধন আর একটা ছিল পাই বন্ধন। যখন তিনটা ছিল অ্যালকাইনের ক্ষেত্রে, তখন মাঝখানেরটা ছিল সিগমা, যেটা ছিল খুবই শক্তিশালী, এবং দুই পাশে ছিল পাই বন্ধন। অর্থাৎ আমরা সহজেই পাই বন্ধনকে ভেঙে ফেলতে পারি, এবং সেটাই হয় বিক্রিয়ার ক্ষেত্রে, পাই বন্ধনগুলো ভেঙে যায়, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন, সেটা কিন্তু আর ভাঙা যায় না। সো আজকে আমরা এই জৈব যৌগের নামগুলোকে সিগমা এবং পাই বন্ড আকারে আমরা চিহ্নিত করব। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, যখন আমরা সিগমা এবং পাই বন্ড গুণে জৈব যৌগের সংকরায়নের নামকরণ করব, তখন কিন্তু এই জৈব যৌগে যতই লম্বা হোক না কেন, সবগুলোর কিন্তু সংকরায়ন এক না। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে সংকরায়ন ভিন্ন হয়। আমি যদি তোমাকে বলি যে একটা আমি জৈব যৌগ লিখতেছি, এই একটা জৈব যৌগ লিখলাম, ঠিক আছে? আমি যদি এটাকে ভেঙে লিখি, তাহলে এটা এভাবে হয়। আমি জাস্ট এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে ভাঙলে এরকম আকৃতি পাওয়া যায়, অর্থাৎ গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম। তাহলে এখানে প্রত্যেকটা বন্ড দেখা যাচ্ছে। এখন আমি যদি সংকরায়ন বলতে চাই, তাহলে আমাকে স্পেসিফিকলি বলতে হবে যে এটার সংকরায়ন কত, এটার সংকরায়ন কত, বা কি, এভাবে নির্দিষ্ট করে বলতে হবে যে কেন্দ্রীয় মোলটা ওটাকে। তাহলে আমি যদি বলি এখানে এটা যদি আমি 1 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বার কার্বন হিসেবে চিহ্নিত করি, এখন যদি বলি যে 2 নাম্বার কার্বনের সংকরায়ন কত, তাহলে সেটা হবে, আমি এখানে দেখবো যে আমাদের কোথায় কোন ধরনের বন্ড আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে একটা বন্ড। আমি আগেই বলেছি যখন একটা বন্ড থাকবে সেটা হবে সিগমা বন্ড। সুতরাং এখানে হচ্ছে সিগমা বন্ড, এখানেও একটা বন্ড, এটাও সিগমা, এখানেও একটা সিগমা, এখানেও একটা, সুতরাং সিগমা। তাহলে এখানে আমি পাচ্ছি চারটা সিগমা বন্ড। তাহলে চারটা সিগমা বন্ড হলে কি হয়? সেটা হচ্ছে sp3 সংকরায়ন হয়। এখানে তুমি ছোট্ট ছক আকারে লিখে রাখো যে চারটা সিগমা বন্ড হলে sp3 সংকরায়ন হয়
তিনটা সিগমা একটা পাই হলে sp2 হয়, দুইটা সিগমা এবং দুইটা পাই হলে sp সংকরায়ন হয়। জৈব যৌগের ক্ষেত্রে এই তিনটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে। তাহলে দেখো আমি যখন 4টা সিগমা পাইছি, তার মানে আমার সংকরায়ন হয়েছে sp3 সংকরায়ন। সো এখন যদি আমরা আরেকটা জৈব যৌগ নিয়ে দেখি, তাহলে তোমরা নিজেরাই সহজে বের করতে পারবে এটা কোন ধরনের সংকরায়ন করছে। আমি যে এখানে বলি CH111CH, অর্থাৎ আমরা যদি ভেঙে লিখি তাহলে এটা এরকম হবে, এরকম। সো আমি যদি তোমাকে বলি এটা 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন চিহ্নিত করে এটার এই 1 নাম্বার কার্বনের কোন ধরনের সংকর ঘটেছে, তাহলে আমি আগে বলেছি সি এর কার্বনের চারপাশে তুমি দেখবা কতটা বন্ড আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা বন্ড, তার মানে এটা হচ্ছে সিগমা বন্ড, এবং এইদিকে 3টা বন্ড, এখানে 3টার মাঝে এইটা এবং এইটা, দুইটা হচ্ছে পাই বন্ড। আমি এগুলো মুছে রেখে আমি দুইটা হচ্ছে পাই বন্ড এবং এখানে আরেকটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে সর্বমোট দেখতে পাচ্ছি এখানে 2টা সিগমা এবং 2টা পাই বন্ড পাচ্ছি। সো যখন আমরা 2টা সিগমা এবং 2টা পাই পাবো, তখন আমি বলে দেব যে 1 নাম্বার কার্বনে sp সংকরায়ন করেছে। এভাবে আমরা সহজেই জৈব যৌগের ক্ষেত্রে sp1, sp2, sp3 যত ধরনের সংকরায়ন ঘটে সেগুলো আমরা সহজে বের করতে পারবো। তো অজৈব যৌগের ক্ষেত্রে জৈব যৌগের সংকরায়ন বের করা কিন্তু খুবই সহজ, এবং এই 3টা জিনিস মনে রাখলে কিন্তু খুব সহজে সেটা বের করা যায়। এই মুহূর্তে আমরা দেখব অজৈব যৌগের সংকরায়নগুলো কেমনে বের করতে হয়। আমি এদিকে লিখে রেখেছি অজৈব যৌগ। সো আমরা এখন অজৈব যৌগে যাব। এর মাঝে আমি কয়েকটা জিনিস লিখে রেখেছি, অর্থাৎ 2টা ছক আকারে দিয়েছি। এই 2টা ছক তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি অজৈব যৌগের সংকরায়নগুলো সহজে বের করতে পারবে না। সো তুমি যদি ফার্স্ট দেখো আমি লিখে রেখেছি BSEPR। প্রিভিয়াস কয়েকদিন ক্লাস পূর্বে আর কি স্যার বলছিল যে এই শব্দটা, যে ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা একটা মানে উপশক্তি স্তরের শেপগুলো আলোচনা করার একটা থিওরি, এবং সেটা দ্বারা সহজেই কি করা যায় যে উপশক্তি স্তরগুলো আছে ওগুলার কিরকম আকৃতিতে আছে ওগুলা বের করা যায়। তো আজকে আমরা এই থিওরিটাকে ইউজ করে অজৈব যৌগের নামকরণ শিখব। এর জন্য দেখো আমি একটা সূত্র লিখে রেখেছি, সূত্র না বেসিক্যালি এটা একটা ধরনের কৌশল, ঠিক আছে। এই কৌশলটা কিন্তু 19 কি বলবো, আমার সঠিক কনসেপ্ট নাই, তবে আমার মনে যেটা কয় যে 90% উপরে এটা দ্বারা বের করা যাবে। তাহলে কৌশলটা একটা x লিখেছি, এর একটা অজানা রাশি, এটা আমরা বের করব। তাহলে সূত্রটা হচ্ছে BMCA। আমি প্রত্যেকটা মিন বোঝাচ্ছি, B + M - C + A। দেখো আমি নিচে লিখে রেখেছি B দ্বারা কি মিনস করতেছে। B দ্বারা বোঝাচ্ছে কেন্দ্রীয় মৌলের শেষ ইলেকট্রন সংখ্যা। আমি যদি তোমাকে একটু বাস্টলি বুঝাই, যেমন H2O, ঠিক আছে, H2O। এখন তোমাকে তো এখান থেকে বের করতে হবে এই যৌগের মাঝে কোনটা কেন্দ্রীয় মৌল। এখন তুমি কি H কে কেন্দ্রীয় মৌল বলবা না O কে কেন্দ্রীয় মৌল বলবা, তা বের করার জন্য আমি 2টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে, আমি যদি লিখে রাখি, একটা হচ্ছে তোমার কম সংখ্যক পরমাণু এবং যোজনী বেশি। তোমার যখন এই পানি অথবা যে কোনো মৌলেই বা যৌগই দাও না কেন, তোমাকে যখন বলবে যে এই 2টা বা একাধিক যখন মৌল থাকবে সেগুলোর মাঝে কোনটা কেন্দ্রীয় মৌল, সেটা বের করার জন্য তুমি এই 2টা জিনিস দেখবা। একটা হচ্ছে কম সংখ্যক পরমাণু, অর্থাৎ পরমাণু জানো যে মৌলের ডানে নিচে থাকে, সো পরমাণু দেখবা কোনটা কম। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনের 2টা, অক্সিজেন হচ্ছে একটা, তাহলে প্রথম শর্ত আমাকে ইন্ডিকেট করতেছে অক্সিজেনের দিকে, কম সংখ্যক পরমাণু। তারপরে 2 নাম্বার দেখবা যে যোজনী কোনটার বেশি। তাহলে তুমি জানো যে হাইড্রোজেন যোজন হচ্ছে 1 এবং অক্সিজেন যোজন হচ্ছে 2। তাহলে তুমি এখান থেকেও
দেখতে পারলাম যে এই 2 নম্বর শর্তটাও অক্সিজেনকে ইন্ডিকেট করতেছে। তাহলে এখন তোমার কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে পানির ক্ষেত্রে হাইড্রোজেন নয়, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মূল। তুমি যদি এটাকে এভাবেও দেখো যে ভাঙো, তাহলে তুমি দেখবা এটা পানিটা কিন্তু আচ্ছা শেপটা এরকম হয় আর কি, পানিটা কিন্তু মাঝখানে থাকতেছে। তুমি যদি শেপ জানা থাকে, তোমার আকৃতির গাঠনিক কৌশলটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি এভাবে বলতে পারো যে কেন্দ্রীয় মূল হচ্ছে অক্সিজেন। সো আমরা দেখলাম যে বি এর মান, অর্থাৎ এখানে যে বিটা ছিল ফার্স্ট, বি কেন্দ্রীয় মৌলের শেষ ইলেকট্রন সংখ্যা। তুমি কেন্দ্রীয় মৌলটা ফাইন্ড আউট করছো। আমি যদি বলি এখানে পানির ক্ষেত্রে তুমি মানে চিহ্নিত করেছিলে হাইড্রোজেন নয়, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল। সো তোমাকে এখন যেটা করতে হবে, সেই অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যাটা কত। তাহলে তুমি জানো এখানে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তুমি এটা খুবই সহজ। তুমি এসএসসি কেমিস্ট্রির তিন নাম্বার অধ্যায় এটা বের করেছো। যে আমি যদি একটু দেখায় দিই 1s2 2s2 2p 4, তাহলে এটা হচ্ছে ফার্স্ট শেল এবং এদের হচ্ছে সেকেন্ড শেল। এই সেকেন্ড শেলে কি দেখা যাচ্ছে যে 4 2 6টা হচ্ছে তার কি সর্বশেষ কক্ষপথ, সেই কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। সো তুমি বিটা কিভাবে বের করতে হয় সেটা জেনে গেলা। এখন দেখবা এমটা কি। এম দ্বারা বুঝাচ্ছি একযোজি মোল। আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম পানির ক্ষেত্রে তুমি জানো হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, দুইটা আছে। তাহলে তুমি দেখলা এখানে অক্সিজেন যোজনী 2 এবং হাইড্রোজেন যোজনী কত 1। তোমাকে সেই এক যোজনী মূলটা বের করতে হবে এবং সেই এক যোজনী মূল এর যে পরমাণু সংখ্যা আছে সেটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে তুমি যদি এটা থেকে দেখতে চাও, সেটা হচ্ছে এক যোজি মূল আছে হাইড্রোজেন একটা, তার মানে এখানে দুইটা, এখানে হবে 2। এক যোজি মূল থাকলে সেটাকে তুমি পরমাণু দ্বারা গুণ করবা, আর না থাকলে সেটা 0 হবে। তারপরে 3 নাম্বার দেখতেছো সি, এবং সেটা মাইনাসের পরে যে সি, তারপরে এ। সি দ্বারা বোঝাচ্ছে আমি লিখে রেখেছি ক্যাটায়ন অ্যানায়ন। ক্যাটায়ন আছে প্লাস, এটা জানো, এবং অ্যানায়ন মাইনাস। এবং তুমি নিশ্চিত এরা যে ক্যাটায়ন যখনই কোনো মৌলে থাকবে বা যৌগে থাকবে তখন কিন্তু অ্যানায়ন থাকবে না, আবার অ্যানায়ন থাকলে ক্যাটায়ন থাকবে না। এটা কিন্তু খুব সহজ। তো যখন তুমি ক্যাটায়ন পেয়ে যাবা তখন তোমার অ্যানায়ন 0 দিবা, আবার যখন অ্যানায়ন তুমি পেয়ে যাবা ক্যাটায়ন 0 দিবা, আবার যখন তুমি উভয়ই পাচ্ছ না তখনও তুমি 0 দিবা। বুঝে আসছে? তাহলে তোমাকে এই সূত্রটাকে মেমোরাইজে থাকতে হবে, তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপরে এই সূত্রের সবগুলা মান যখন তুমি পেয়ে যাবা তখন তুমি 2 দ্বারা ভাগ করে দিলে তুমি x এর একটা মান পাবা। x এর মান বের করার পর তুমি যখন দেখবা x এর মান আসতেছে 2, তখন সংখ্যাটা হবে sp, 3 আসলে sp2, এভাবে যত আসে জাস্ট এভাবে দেখবা। এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর এর মাঝে আমি একটা কথা বলিনি, আমি জানি না যে কেন এই কথাটা আমার নিজে থেকে মনে হচ্ছে। এখন আমার কাছে যদিও পার্মানেন্টলি কোনো ইন্টারের বই নাই, তবু আমার কাছে যেন মনে হচ্ছে এই বিষয়টা সত্য। যেমন আমরা অরবিটালের সংখ্যা জানি যে SPDF, এই সকল অরবিটাল, সেই সকল অরবিটালের ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি তাহলে প্রত্যেকটা সংকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে s এর মান হচ্ছে 1, p এর মান হচ্ছে সর্বোচ্চ 3, d এর মান আমার মানে সর্বোচ্চ 5 হবে। তার মানে s এর মান ছিল 2, মান হচ্ছে 1, p এর মান ছিল 6, এখানে বসছে 3, এবং d এর মান ছিল 10, এখানে বসবে 5, এবং f এর সর্বোচ্চ 7 পর্যন্ত যাবে। এভাবে যাবে, মানে হাফ হাফ করে সংকরণগুলো ঘটবে। আচ্ছা, তো আমি এখন উদাহরণের মাধ্যমে দেখব যে কোন কোন মৌলের ক্ষেত্রে কোন ধরনের সংকরায়ন ঘটে। ফার্স্টলি আমি পানি দিয়ে শুরু করছিলাম, তো পানি দিয়ে আমি যদি ব্যাখ্যাটা দেই তাহলে সেই পানির ক্ষেত্রে আমরা পাইছি কি, বিটা পেয়েছিলাম 6, এবং সেই এমটা ছিল যেহেতু এক যোজি মোল হাইড্রোজেন, তার মানে 1 × 2 তার মানে 2, আর এখানে যেহেতু কোনো ক্যাটায়ন অ্যানায়ন নাই সুতরাং এখানে আমার লেখার দরকার নাই, সেগুলো 0, ঠিক আছে? সেগুলো হচ্ছে 0, মানে সিও 0, এও 0, ক্যাটায়ন অ্যানায়ন 0। তাহলে এখন আমি সূত্রের মাঝে বলি x = সূত্র ছিল b + m - c + a / 2। তাহলে দেখতে পাচ্ছি এখানে b হচ্ছে 6 এবং m হচ্ছে 2, এবং 6 2 8, বাকিগুলো 0, আগুলো লিখছি না। তার মানে 8/2 = হচ্ছে 4। যেহেতু 4 হয়েছে সুতরাং আমার সংখ্যাটা হয়েছে sp3। এক্ষেত্রে সংখ্যাটা হয়েছে sp3। পানির ক্ষেত্রে অক্সিজেনের সংখ্যাটা হচ্ছে sp3। এখন যদি আমরা আরেকটা মৌল নেই তাহলে আমরা এখন
সালফেট নিলাম। সালফেটের ক্ষেত্রে দেখবো আমরা কোন ধরনের সংকরায়ন ঘটে। তাহলে এখানে বি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় মূল হচ্ছে এখানে সালফার। তার কারণ হচ্ছে সালফারের পরমাণু সংখ্যা কম এবং যোজনের সংখ্যা অক্সিজেন চেয়ে বেশি। সুতরাং সালফারের ক্ষেত্রে যে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সেটা হবে 6। তুমি সেটা বের করতে পারো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তারপরে এম হচ্ছে গিয়া একযোজি মূল নাই, তার মানে 0। তারপরে আমরা যখন ক্যাটায়ন দেখবো, ক্যাটায়নও নাই 0। যখন আমরা অ্যানায়ন দেখবো তখন অ্যানায়ন পাচ্ছি 2। এখন আমরা সূত্রের মাঝে যখন মানটি বসিয়ে দেবো, বি এর মান হচ্ছে 6 এবং এম 0, সি 0, আবার এ হচ্ছে 2। তার মানে এক্ষেত্রে আমরা পাচ্ছি 8/2, দ্যাট মিনস 4, যেখানে sp সংকরায়ন করছে। এই যে এখানে 4 sp সংকরায়ন। এখন যখন আমরা আরেকটা মূল নিব, তো আমি নিলাম PCl5, পটাশিয়াম পেন্টাক্লোরাইড। তখন এক্ষেত্রে দেখবো আমি যে কেন্দ্রীয় মূল হচ্ছে ফসফরাস, এবং সেই ফসফরাসের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়া 5। তখন আমি এখানে লিখবো 5। এবং ক্লোরিন হচ্ছে একযোজি মূল, তার মানে এখানে আছে 5, তাহলে 5 × 1, দ্যাট মিনস 5। এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন কিন্তু উভয়ই নাই, দ্যাট মিনস এখানে 0 0। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে হবে বি হচ্ছে 5, এম ও 5 /2, দ্যাট মিনস 10/2 হচ্ছে 5। যখনই 5 হচ্ছে তখন আমার হচ্ছে এই sp3d। সুতরাং এক্ষেত্রে আমার সংকরণ হচ্ছে sp3d। আমরা যদি এখন একটু জটিল একটা মৌল নেই, যেমন জ্যানন টেট্রাফ্লোরাইড, সেক্ষেত্রে আমরা দেখব জ্যানন এর সর্ববহিষ্ঠ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা আমরা সকলে জানি, সেটা হচ্ছে 8। কারণ এটা একটা কি নিষ্ক্রিয় গ্যাসের মূল। তাহলে 8 এবং ফ্লুরিন হচ্ছে একযোজি মূল, তাহলে 4টা আছে, এখানে হচ্ছে 4, CO0, AO0। সো আমরা যদি এখানে বসাই, বি এর ক্ষেত্রে যদি বসাই 8, এম এর ক্ষেত্রে যদি বসাই 4, আর ওগুলা 0, তার মানে এখানে যদি আমরা 2 দেই, তার মানে 8 আর 4 হচ্ছে 12/2, দ্যাট মিনস 6। 6 হওয়ার ক্ষেত্রে এখানে সংকরণ হবে sp3d2। সো এভাবে আরো যত মূল আছে, তুমি যদি সেই মূলগুলা নিয়ে তুমি নিজেই করো তাহলে তুমি কিন্তু ইজিলি সেগুলা বের করতে পারবা।